দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে। বিদেশি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, পর্যটক আকর্ষণ, কূটনৈতিক ভারসাম্য রক্ষায় ভিসা নীতি সহজ করতে কাজ করছে সরকার। আজকের ক্যাবিনেট বৈঠকে ভিসা নীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ, ভালো সিদ্ধান্ত। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় নয়া অর্থ বছর। প্রশ্ন হচ্ছে যে নয়া অর্থ বছরের শিল্প ও বিনিয়োগে গতি আনতে কোন বাধাগুলো আগে দূর করা জরুরি। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক পরিস্থিতি দেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, কর্মসংস্থান বৃদ্ধি এবং বেকারত্ব কমানোর ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলোই বা কী কী, মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল। স্বপন স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বদিউর রহমান, সাবেক এনবিআর চেয়ারম্যান, আছেন আলহাজ খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু বদিউর স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, আমি শুরুতেই বললাম যে বিদেশি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, পর্যটক আকর্ষণ, কূটনৈতিক ব্যালেন্স আরও ইজি করার জন্য ভিসা নীতি সহজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে ক্যাবিনেটের বৈঠকে সেটা উঠেছে। এটা নিঃসন্দেহে ভালো, দারুণ উদ্যোগ যে বিনিয়োগের ক্ষেত্রে এটা কাজ করবে। সেই বিনিয়োগ নিয়ে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে মানে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে যে অসুবিধাগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, ঠিক আগে জরুরি ভিত্তিতে কোনগুলোর দিকে নজর দেওয়া দরকার? কারণ বিনিয়োগের অবস্থা আশানুরূপ নয় এই মুহূর্তে বাংলাদেশ। ধন্যবাদ। আপনার বিনিয়োগের জন্য সেটা এফডিআই বলেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কিংবা লোকাল বলেন, এটাতে এক নম্বরে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা সুষম থাকতে হবে। কারণ যারা বিনিয়োগ করবে সে তো তার শিল্পের, বিনিয়োগের, প্রতিষ্ঠানের নিশ্চয়তা চাইবে। বিনিয়োগকারী সারাদিন গাম ফেলবে, কষ্ট করবে, দিনের শেষে তার বাস্কেটে কত যায় সেটা হিসাব করবে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে আপনার প্রফেসর ইউনূসের মব ভায়োলেন্স কালচার যদি আবার থাকে, মাস্তানি থাকে, সেগুলো হলে তাহলে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। আর বাইরে যারা বিনিয়োগ করবে তারা তো তার আগে আশেপাশে সব দেশগুলোতে জরিপ করে দেখে যে কোথায় তার পুঁজি নিশ্চিত থাকবে। তাহলে এক নম্বরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দুই নম্বরে বিনিয়োগের রসদ যেগুলো হয়, আপনি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, যেগুলো ওই বিনিয়োগে তার শিল্প কারখানায় রসদ হিসেবে কাজ করবে প্রথম, সেগুলো নিশ্চিত চাইতে হয়। আপনি দাম কিছু বেশি নেবেন কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে সরবরাহ নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সেটা দিতে পারবেন কি না, কারণ তার তো প্রতিটা টাইম ইজ মানি। যে কোনো বিনিয়োগের মধ্যে সবটাতে টাইম ইজ মানি। আপনার 1 ঘন্টা যদি কোনো রকমে কিছু বন্ধ হয়ে যায়, সাপ্লাই বন্ধ হয়, তাহলে তার কত কিছু আটকা পড়ে যাবে, প্রোডাকশান বন্ধ হবে, সেটা লাগবে। আর আরেকটা যেটা আমাদের এখানে হইল জনবল। আমরা তো এদিক থেকে আগিয়ে থাকি, আমাদের জনবল তুলনামূলকভাবে সস্তা। দক্ষ কিনা সেটা, হ্যাঁ, দক্ষ কিনা সেটা পরে আসতেছি। আচ্ছা, সস্তা, সস্তা, কিন্তু সহজলভ্য। মেশিন তো অনেক কিছু রিপ্লেস করতেছে এখন, অনেক কিছু যান্ত্রিক। তারপরেও দক্ষ জনবলটা আরেকটা দরকার। তারপরে আসে আপনার যেটা ভিসার কথা বললেন, ভিসার সাথে পোর্টে নেয়াতে, তারপর ফরেন এক্সচেঞ্জ, তার নেওয়ার সুবিধা কিভাবে থাকবে, কত আসবে, কাস্টমসে কি সুবিধা পাবে, এগুলোতে তার টোটাল ইনভেস্টমেন্টের সাথে প্রোডাকশনের খরচ দিয়ে তার আলটিমেট মার্জিনে প্রফিটটার শিকার হবে। প্রফিট নেওয়ার বিষয়, ব্যাংকিং ব্যবস্থাটা ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকিং চ্যানেল, ব্যাংকিং ব্যবস্থাতে কেমন আছে সেটা দরকার হবে। এই কয়টা বিষয় প্রথমে আসবে। তারপরে সরকারের যে কী সুযোগ সুবিধা এক্সট্রা তারা পায়, যেমন এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, তারা অনেক কিছু ফ্রি পায়। কোথাও কোথাও আবার বেদরকারি জায়গাও বোধহয় ফ্রি দিয়ে দেশ, জমি রেজিস্ট্রির খরচ ফ্রি করে নাকি, সেগুলো আবার একটু বাড়াবাড়ি হয়ে যায়। স্যার, একটু আপনাকে আমি একটু ডিস্টার্ব দিই। সেটা হচ্ছে যে আপনার ঠিক এই জায়গাটায় বসেই আরও একজন সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ স্যার, তিনি আসছিলেন। তিনি এসে আপনাকে এই সুরেই কথা বললেন যে বিডার যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল বিনিয়োগের ক্ষেত্রে, এক টেবিলে ওয়ান স্টপ ক্রাইসিস টাইপের একটা টেবিলে, সেখান থেকে তারা সব কিছু নেবে। তখন তিনি বললেন যে আমি একটা প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলাম, আমি নিজে গিয়ে দেখেছি সেখানে যে জমি দেখতে যাবে তাকেও টাকা দিতে হচ্ছে।
ফলে এই যে এক টেবিলের থেকে সমস্যার সমাধান করবে সেটা কিছুই নাই। তাহলে বিনিয়োগটা হবে কিভাবে? উনি নিজে বলেছেন। না, তো বলবেই। আপনি আগে চেয়ারম্যান হোক, পরে চেয়ারম্যান হোক, যাহা সত্য তাহা সবাই বলবে। কারণ আমি সবসময় একটা কথা বলি, আপনার দলীয় দৃষ্টিকোণ থেকে যারা দলের লোক থাকেন, হ্যাঁ, তারা ওয়াজ নসিহত করার সময় তার দলের সাফাই গাইবে, এটা গাইতে হয়। আচ্ছা, কিন্তু যদি নিরপেক্ষভাবে বলতে যান তাহলে যাহা সত্য সবাই বলবে। তার কারণ সত্য এবং মিথ্যার মাঝখানে তো ধূসর এলাকা নাই। দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চুল সাদা হওয়ার আগে, এটা আমার প্রিয় কথা, আমি বলি, একটু ধূসর হয়, সিগন্যাল দেয়। কিন্তু দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন ফলসহুড অ্যান্ড ট্রুথ, অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। তাহলে আপনি কোদালকে কোদাল বললে, সত্যকে সত্য বললে, যেটা আছে অসুবিধা বলতে হবে। আমি জোর করে তো আমার চেহারা আপনার মতো সুন্দর নুরানি বলতে পারবো না, এটা ফিক্সড হয়ে আছে। আচ্ছা, তো প্রকৃত অবস্থাটা স্বীকার করলে এই কথাগুলো সবাই বলবে। জি, আসবে আপনার কাছে। আমি যেতে চাই একটু, খলিল ভাই, আপনি বলবেন যে স্যার যেটা বললো যে বিনিয়োগের ক্ষেত্রে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো, মবের কথা, মব না একটু কমেছে, বা মস্তানি, পেশি শক্তি, ব্যাংকিং, পোর্ট, সব মিলিয়ে মানে এই জায়গাগুলো তো সরকার কাজ শুরু করেছে কিনা, মানে কাজ করছে কিনা? আপনি তো সরকারের দলের একটা অংশে আছেন, কাজ করছেন, কি মনে হয় যে এগুলা কি আসলে সব কথার কথা, নাকি কাজ কিছু হচ্ছে? ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধেয় সম্মানিত সহ আলোচক, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। বিনিয়োগ এটা কোনো রাজনৈতিক স্লোগানের বিষয় নয়। আচ্ছা, আমি মনে করি যে যথার্থই বলেছেন। বিনিয়োগের জন্য পরিবেশ দরকার, বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি দরকার হলো আস্থা। হ্যাঁ, আস্থা যদি সৃষ্টি না হয়, আস্থা যদি না থাকে, তাহলে কিন্তু বিনিয়োগটা আসবে না। এবং আইনের শাসন, এখানে সুবিচার আছে কিনা, ইনসাফ আছে কিনা, সব কিছু মিলিয়েই বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত হয়, এটাই স্বাভাবিক নিয়ম। তো আমরা যেটা দেখছি যে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে দুটি দেশ সফর করে এসেছেন। আমরা আশাবাদী, এবং আমার মনে হয় যে জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের এবং আদর্শের উত্তরসূরি। আচ্ছা, আমরা মনে করি যে আমাদের যে প্রত্যাশা, আমরা আশাবাদী। তো আমরা আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুধু রাজধানী কিংবা শহরের উন্নয়ন, উপজেলার উন্নয়নই একটা দেশের উন্নয়নের জন্য যথেষ্ট নয়। রাইট। প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী যখন উপকৃত হবে, তখনই সেটা প্রকৃত একটি সরকারের সুফল হিসাবে বিবেচিত হবে। আজকে অনেকগুলো বিষয় আমাদের কাছে বারবার চোখের সামনে আসে। আমরা যেটা দেখেছি যে আজকে জুলাই মাস, এই জুলাই মাসে গত বছর কি অবস্থা, না সরি 24-এ এই জুলাই মাসের কি অবস্থা ছিল, সেই দিনগুলোর কথা মনে হলে এখনও কিন্তু আমরা অনেকেই শিহরিয়ে উঠি। কেন শিহরে ওঠেন? কেন শিহরে উঠি? শিহরে উঠি এই জন্যে যে এই অভ্যুত্থান, যে এত ছোট ছোট শিশু আন্দোলন সংগ্রাম, একটা দেশের সাথে আরেকটা দেশের, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু দেশের ভিতরে একটি সরকারকে নামানোর জন্য, একটি ফ্যাসিস্টকে নামানোর জন্য ছোট ছোট শিশু, তাদেরকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করা হয়েছে। এবং এই সকল কারণেই আমি মনে করি যেটা সার্বজনীনভাবে এদেশের ছাত্র জনতা, যুবক, বৃদ্ধ, বনিতা সকলেরই এটা কোনো দল এককভাবে যদি দাবি করে, তাহলে ধরে নিতে হবে যে এর পিছনে হয়তোবা অন্য কিছু আছে। আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি, সব ফ্যাসিস্টের তো একটা সংজ্ঞা থাকা দরকার। সেই সংজ্ঞায় যারা সংজ্ঞায়িতভাবে ফ্যাসিস্ট আছে, তারা এই দেশটা এখন তাদের অধিকাংশই নাই। তারা এই হয়তো যা থাকলেও পালিয়ে আছে অথবা দেশের বাইরে আছে। কিন্তু তাদের মধ্যে যারা লুকায়িত ছিল, আজকে তাদের বক্তব্য, তারা বলে একরকম, তারা কিন্তু করছে একরকম। তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে, আবার ফ্যাসিস্টের বাসায় যে দাওয়াত খায়। তারা কারা? তারা মানে এই যে যারা দাবি করে যে জুলাইয়ের চেতনা যারা বেশি, তাদের করার চেষ্টা করে আর কি। যেমন মনে করেন আপনি সার্জিস আলমরা, নাসিরুদ্দিন পাটোয়ারিরা, হাসনাত আবদুল্লাহরা, এরাই আমার তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ 5 তারিখের পরে দেশের মানুষের ছিল, সর্বস্তরের মানুষের ছিল, আমার তো মনে হয় এখন সেই জায়গায় নাই। কারণ
তাদের কর্মকাণ্ড দিয়ে তারা তাদের অবস্থানে যা মানে ধরে রাখতে পারে নাই। এক কথায় তারা আজকে যা করছে শুধুমাত্র মানে দেখবেন ভাইরাল হওয়ার জন্য করছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য বিবৃতি, কি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কি ভাষায় অর্থ, কি তার অর্থ দাঁড়ায়, এই যে কথাবার্তাগুলো বলে শুধুমাত্র এগুলো পলিটিক্সকে কলুষিত করবার জন্য, দেশের পরিস্থিতিকে আরেকটা ভায়োলেন্সের দিকে নেবার জন্য চেষ্টা করছে তাদের কথাবার্তার মধ্য দিয়ে। যেই ধরনের গালিগালাজ রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি তারা নিক্ষেপ করে, পাল্টাভাবে এই সকল গালিগালাজ শুরু হইলে দেখা যাবে যে একটা আরেকটা নতুন অশান্তি তৈরি হবে। আর তাদের যে তারা কিন্তু বট বাহিনী বা এই মব সৃষ্টি করতে সিদ্ধহস্ত। এই জন্যে আমার মনে হয় যে এগুলোর জন্য আমাদের জনগণ 5 তারিখে যেরকম 5 তারিখের আগে এই ফ্যাসিস্ট ফটানোর জন্য যেইভাবে মাঠে নেমেছিল, এখন মাঠে নামার দরকার নেই, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। যে কোনো মুহূর্তে তারা তাদের একটা চেষ্টা করে যেতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করে যেতে পারে। তাই আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবেই আমরা কিন্তু কখনোই জুলাইকে অবহেলা করি না, কিন্তু তারা জুলাইকে এমনভাবে জুলাইয়ের চেতনার কথা বলতে বলতে এখন মনে হয় যে তারাই শুধু জুলাইকে ধারণ করে আর কেউ ধারণ করে না। কিন্তু আমরা যেটা বক্তব্য স্পষ্টভাবে বলতে চাই, তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাই দিয়ে লাভবান হতে চায়। জুলাইকে ধারণ করে দেশের মানুষ, জুলাইকে ধারণ করে আমরা জুলাইকে ধারণ করি। আজকে বিভিন্নভাবে তারা দোষারোপ করলেও দোষারোপের রাজনীতির যে সংস্কৃতি তারা আবার নতুনভাবে চালু করতেছে। মানে তারা যা বলবে ওইটাই সঠিক, তাদের ইচ্ছার বাইরে গেলে। আজকে আপনি দেখেন জুলাই সনদ নিয়ে কত কথা হচ্ছে। এই জুলাই সনদ কে না জানে যে সেখানে বিএনপি স্বাক্ষর করেছে এবং সেখানে অনেকগুলো বিধি উপবিধি ধারা সম্বলিতভাবে রয়েছে। এখন আমরা যদি বলি যে জুলাই সনদ কিন্তু যারা মানে বাস্তবায়নের কথা বলে যে বাস্তবায়ন হয় নাই, সর্বপ্রথম তারাই কিন্তু এটা অমান্য করছে। কি জন্য ওই সনদের 28 উপধারায় উল্লেখ আছে যে এই সনদ স্বাক্ষরের পরে যতগুলো নির্বাচন হবে 5% নারী প্রতিনিধি তারা সরাসরি নির্বাচন অংশগ্রহণ দিতে পারে না। সেখানে কিন্তু তারা একজনও দেয় নাই। তারাই কিন্তু সর্বপ্রথম জুলাই সনদকে অবমাননা করছে এবং তারাই জুলাই সনদটাকে বাস্তবায়ন চায় না, জুলাই সনদ দিয়ে তারা লাভবান হতে চায়। এই কারণে তারা এই ধরনের কথাবার্তা বলে আসে। বদরুল স্যার, আপনি যেহেতু একটু জুলাই নিয়ে বললো, একটু আমি আপনাকে জুলাই নিয়ে একটু জানতে চাই। আমরা আলোচনায় আসবো অর্থনীতি নিয়ে। সেটা হচ্ছে যে সাংবাদিক এবং কলামিস্ট আশরাফ কায়সার একটি মন্তব্য করেছেন, দেখলাম যে এনসিপিকে মানুষ যা ভেবেছিল আসলে তারা তা নয়। এনসিপি জামায়াতের একটি শিশু সংগঠন। এনসিপি অত্যন্ত কম মূল্যে জুলাই অভ্যুত্থানকে বিক্রি করে দিয়েছে, এটা তার মন্তব্য, মানে কোটান কোট। আপনি কোনো মন্তব্য করবেন? আমি আশরাফ কায়সার তো তার দৃষ্টিভঙ্গি থেকে এই মন্তব্য করেছেন, তার মন্তব্যে আমি কোনো শেয়ার করব না, এটা তার পার্সোনাল মন্তব্য। আমি জনগণ জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থান যারা তাদের কি ভেবেছিল জনগণ তাদেরকে নিয়ে কি আদৌ কিছু ভেবেছিল কি? বৈষম্যহীন সমাজের কথা তো চিন্তা। হ্যাঁ, বৈষম্যহীন সমাজে তারা তো শুরু করেছে কোটা দিয়ে। তাদের যখন পার্টি হয়, জানাফা যেদিন গঠন হয় 28শে ফেব্রুয়ারি, আমি বদিউর রহমান তাদের সভা শুরুর আরও আধা ঘন্টা আগের থেকে সভা শেষ হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে ছিলাম। এবং সেই সময় মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশ থেকে পূব পাশ, তারপরে জায়গায় সংশোধনের পূব পাশ দিয়ে রোকেয়া সরণি দিয়ে একেবারে বিজয়সনীর কোণা পর্যন্ত, তারপরে এদিকে ইসলামিয়া আই হসপিটালের দক্ষিণ পাশ দিয়ে ফার্মগেট পর্যন্ত আমি হেঁটে হেঁটে লোকজন দেখেছি। তো সেখানে বয়সের গ্রুপে, এইজ গ্রুপের ধরেন 50+ কিংবা 40+ গ্রুপের 5% লোকও ছিল না, সমস্ত তরুণ ছিল। তারপরেও আমি আগ্রহ সহকারে গিয়েছিলাম এজন্য, যেহেতু তারা বৈষম্য বিরোধী বলেছে, কোটা আন্দোলন থেকে হঠাৎ করে আন্দোলনটা অন্যের হাতে চলে গেছে, অন্যের অর্থায়নে হোক সেটাতে এটা ডিরেইল হয়েছে, পরে সরকার পতনের আন্দোলনে এসেছে তারা। তো সেদিক থেকে আশাবাদ ছিল রাজনৈতিক তৃতীয় শক্তি হিসাবে তাদের উত্থানটা আমি আশা করেছিলাম। এটা তো সবাই আশা করেছি কিনা জানি না, আমি চেয়েছিলাম। এই জন্য আমি 11-র সময় যথাসম্ভব 2011-তে বা 12-তে আমার একটা কলামে লিখেছিলাম যে আমরা রাজনৈতিক তৃতীয় শক্তি চাই, হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই।
তো সেই হিসাবে আমি এত বছর পরে ওটাতে গেলাম, কিন্তু গিয়ে যেটুক দেখলাম তাতে সর্বস্তরের জনগণের আন্দোলন এইজ গ্রুপের দিক থেকে সেটা ছিল না। তারপরে যেটা হলো, এই ছোট্ট আজকের পত্রিকার একটা খবর দেখেন, এইচএসসি পরীক্ষাতে 36% পরীক্ষায় আসে নাই, হাজির হয় নাই। তার মানে কি, মোর দেন 1/3। তাইলে এরা কারা আসে নাই পরীক্ষা দিতে, কেন আসে নাই? তার আগের বছর অন্তত 23-24% আসে নাই। এরা কারা? তাইলে মব ভায়োলেন্সে যারা পরীক্ষা না দিয়ে পাশ নিয়ে গেছে, ওই সময়ের আন্দোলনের তারা আর লেখাপড়া করে নাই, তারা পরীক্ষা দিতে আসে নাই। এইগুলা যদি ভালো করে হিসাব করে সবটা বের করা হয়, যে যারা যারা পরীক্ষা দিতে আসে না তারা পার্সেন্টেজ অনেক বেশি কিন্তু স্যার, 36%। মোর দেন 1/3। হ্যাঁ, এটা আসলেই। এর মানে কি? তাহলে বিরাট রকমের একটা ড্রপ আউট হয়ে যাচ্ছে জেনারেশন। কেন আসেনি? প্রত্যেকটা স্কুল কলেজ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী দিয়েছে, হ্যাঁ, সেটা যদি সরকারের তরফ থেকে একটা কমিটি করেও গঠন করা হয় যে ওরা কোথায় আসছে, এরা কারা, এরা কি সেই জুলাই আন্দোলনের ফসল নিয়ে বিনা পরীক্ষায় মব করে যারা আসছে, তারাই কি এখন পিছিয়ে গেল লেখাপড়া না করে? তাহলে এই জুলাই আন্দোলনের যারা ঘরে ফিরে যাওয়ার কথা ছিল, শিক্ষা যাওয়ার কথা ছিল, তারা তো সেটা যায় নাই। 69-এ গণ অভ্যুত্থানে আমরা জড়িত ছিলাম প্র্যাকটিক্যালি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির টকবগে ছাত্র আমরাও ছিলাম। 90-এর গণ অভ্যুত্থানে আরও আরেক গ্রুপ ছিল। তো কোনো গ্রুপ তো গণ অভ্যুত্থানের পরে ছাত্রত্ব শেষ না করে ক্ষমতায় আসার জন্য অস্থির হয় নাই। তো তারা ক্ষমতায় আসতে চেয়েছে, ভালো, তাও মেনে নেওয়া গেল। আচ্ছা, যেহেতু ইউনুস সাহেব বৈরম খাঁ হিসাবে তাদের একটা দল করলো, আকবরের বৈরম খাঁ হইলেন উনি, ছাত্ররা করতেই পারে, তার নিয়োগকারী করতেই পারে। কিন্তু পরে তারা যেটা করলো, ক্ষমতায় চলে গেল। ক্ষমতায় না গিয়ে, তখন সরকারের না গিয়ে যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, একটা আইডেন্টিটি থাকতো। এরপরে নির্বাচনের সময় যেটা করলো, এটা তো টোটালি দে হ্যাভ লস্ট দেমসেলভস। তারা জামাতের পকেটে ঢুকে গেল। জামাত সিট বেশি পেয়েছে, এটা তাদের মার্জ হওয়ার কারণেও, এটাও একটা ব্যাপার আছে। তা না হইলে কিন্তু মার্জিনাল যেগুলা বেশি মার্ক পায় সেগুলো হয় না। আর তারা গেলে ওদের সাথে দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য। তো যারা শুরুতেই ক্ষমতার জন্য অস্থির হয়ে যায়, লেজুর ভিত্তিতে চলে যায়, নিজের সত্তা রাখে না, এবং যায় তো যায় কার সাথে যায়, যে দলটা নিয়ে এখনও মানুষের জনমনে প্রশ্ন আছে জামাতকে নিয়ে। জামাত রেজিমেন্টেড সংগঠিত ফোর্স, তাদের ডিসিপ্লিন ভালো, মজবুতি আছে, কর্মীদেরকে পালন করে, লালন করে, তাদের রোকন থেকে শুরু করে কঠোর নিয়মে আছে। কিন্তু তাই বলে এই বৈষম্য বিরোধী লোকগুলো, তাও তাজা টকবগে মানুষগুলো সেখানে ঢুকে যাবে, তাহলে তারা আস্তে আস্তে তো ফেক হবে, বিলীন হবে। মানুষ যদি ওই যে সাংবাদিকের মতো কেউ যদি ভাবে তাদেরকে নিয়ে কিছু ভেবেছে, আমিও তো সেখানে গিয়েছিলাম, সে একটা যেতেই পারে, কোয়াইট নেচারাল। জি, খলিলুর রহমান, আপনি একটু আবার অন্য বিষয়ে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের নির্বাচন ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টা বেশ গুরুত্ব পেয়েছিল, কিন্তু বাস্তব চিত্র এখন ঠিক কতটা উল্টো বা কতটা সঠিক সেদিকে না যাই, মালয়েশিয়া বাংলাদেশের যে বড় শ্রম বাজার, সেই বাজার আশানুরূপ নয়। আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছিলেন, কিছু শর্ত আছে শ্রমিক নেওয়ার ব্যাপারে। তো কর্মসংস্থানের জায়গাটা কতটা পরিষ্কার করতে পারলেন আর কি আপনারা, যেহেতু আপনাদের নির্বাচনী ইশতেহারে ছিল বিনিয়োগ যদি না থাকে তাহলে কাজের সুযোগ কোত্থেকে আসবে, উৎপাদন কোত্থেকে হবে? শ্রমবাজার বিশেষ করে মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যে হ্যাঁ হ্যাঁ, যেটা হয়েছিল সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রচেষ্টাই হয়েছিল। এবং আমরা মনে করি যে যেভাবেই ব্যাখ্যা করুক, শ্রমবাজার যে বিমুখ হবে এরকম কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আচ্ছা। আর মালয়েশিয়ার সরকার বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীকে যেভাবে গ্রহণ করেছে, অভ্যর্থনা দিয়েছে, এবং আনোয়ার ইব্রাহিম সাহেব তার নিজ পেজ থেকে বিভিন্ন ফুটেজ এবং ভিডিও সম্বলিত একটা গান দিয়েছে, বন্ধু আমার মহাজাদু জানে। এটা কিন্তু বিএনপির কেউ দেয় নাই, আমরা কেউ দিই নাই। আচ্ছা আচ্ছা, তো এখন এই থেকে আমি তো হতাশ হই না, আর হতাশা হওয়ার কারণও তো নাই। কারণ মালয়েশিয়াতে আমাদের প্রচুর লোক এখনও আছে, এবং তাদের বিষয় নিয়ে
সুস্পষ্টভাবে একটা ধ্যান ধারণাও যদিও আনুষ্ঠানিকভাবে হয় নাই, সেটা নিয়ে কিন্তু কাজ চলছে এবং অচিরেই মালয়েশিয়াতে লোকজন যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা অত্যন্ত আশাবাদী যে শ্রমবাজার মালয়েশিয়া সহ আরও যে সকল আছে আপনার যে কি বলে যে আরব আমিরাত, এই সকল দেশগুলোতে অবশ্যই বাংলাদেশ থেকে ভালো সংখ্যক, সেটা আমরা চাই যে নতুন অর্থ বছর কেন্দ্র করে আপনারা এই কাজগুলো করেন, মানে মানুষকে তো কাজ দিতে হবে, কাজের সুযোগ তো তৈরি করতে হবে আমাদের। সেই জায়গাটা তো একটা আশঙ্কার কথা বলি, যারা রাশিয়ায়, কিছু মানুষ রাশিয়ায় যাচ্ছে শ্রমিক হিসেবে, রাশিয়া যাচ্ছে, সেখানে গিয়ে তারা তাদেরকে যুদ্ধ করাতে বাধ্য করা হচ্ছে, এমন একটা রিপোর্ট আজকেও আমরা করেছি। তারা যুদ্ধ করছে বিরুদ্ধে, কিছু আশঙ্কার কথা, কিছু সমস্যা কিছু তো আছেই, একবারই নাই তা না, কিন্তু একটা সমস্যার জন্য বাকিগুলোকে আপনি অস্বীকার করে যাবেন। আপনি কি এটা জানেন যে বর্তমান সরকার বন্দর শিল্প কারখানাগুলোকে চালু করবার জন্য 60,000 কোটি টাকা প্রণোদনা দিচ্ছে। এখানে যদি বন্ধ মিলগুলো যদি চালু হয় তাহলে কি কর্মসংস্থানের একটাই হবে না? যে সকল ওই জায়গাটাই জোর দিতে চাচ্ছে, যে সকল শ্রমিকেরা এখন চাকরিহারা হয়ে বাড়িতে গিয়ে বসে আছে তাদেরই হবে না, এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবার জন্যে উদ্যোক্তা খুঁজে বেড়াচ্ছে সরকার, যে যারা এগুলো করতে চায় তাদেরকে সরকারিভাবে এবং ব্যাংকিং সাপোর্ট দিয়ে তাদের সে সকল ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের বর্তমান সরকার বিশেষ করে আপনার এই চাকরির যে বিষয়টা, এটা কিন্তু জনাব তারেক রহমান সাহেবের একটা কমিটমেন্টও। এই দেশে আগামী 5 বছরে 5 কোটি চারা লাগাবে এবং সম্ভবত 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা একটা কমিটমেন্ট আছে। তো পর্যায়ক্রমে বলছে, আর হচ্ছে এরকমটা তো আশা করা যায় না, আশা করা যায় না, কিন্তু পর্যায়ক্রমে তো শুরু করতে হবে। প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রক্রিয়া শুরু হয়ে গেছেই তো বাজেটে 60,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বন্ধ মিল কারখানাগুলোকে চালু করবার জন্য। যে সকল ব্যবসায়ীরা গত আন্দোলন সংগ্রাম বা গত ফ্যাসিস্টের সময় ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তাদেরকে বেছে বেছে প্রণোদনা দিয়ে তাদেরকে দাঁড় করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু একটা প্রাথমিক ধাপ। সুতরাং এটাকে বলতে পারি যে শ্রম বাজারের এটার একটা সুফলের দিকে যাচ্ছে। তো আমরা যেটা মনে করি যে প্রতিটি ক্ষেত্রেই বিএনপি বেকারত্বকে কিভাবে দূর করা যায়। আপনারা এটাও বোধহয় জানেন যে বর্তমান সরকার 31 দফা কর্মসূচি বাস্তবায়ন নির্বাচনের আগেই আমরা যেগুলো লিফলেট বিতরণ করেছি, এখানে বেশ কিছু পরিকল্পনা, এটা কিন্তু নতুন করে না, এটা আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেব আগে থেকে পরিকল্পনায় মাথায় নিয়ে রেখেছিলেন। তিনি কি করবেন, ক্লাস 1 থেকেই তৃতীয় একটি ভাষা জি, এটাই করবে দেখেছি, শুনেছি। তিনি খেলাধুলাকে এটা একটা মানে অর্থ উপার্জনের যাতে একটা রাস্তা হয় সেই জন্য তিনি খেলাধুলাকে এখানে সংযুক্ত করেছেন। তারপরে আপনার সঙ্গীত, এটা তো এই নতুন কুড়ি নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবই করেছেন, তার সুফল এই যে যেমন বেবি নাজনীন, আমরা নতুন কুড়ির সৃষ্টি, যে বিএনপি ক্ষমতা, এখন বিএনপি সরকারে আছে, যেই ধাসে বা যেই চিন্তা চেতনা নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য একটা রুটম্যাপ তৈরি করেছে, আমরা মনে করি যে একটু যদি সমর্থন পায়, এখানে একটু সমর্থনের দরকার আছে। সেই জন্যই তো তৃণমূলে আগে যেতে হবে, একদম প্রান্তিক পর্যায়ে আগে যেতে হবে। সেই জায়গাটা বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আছে, সেখানে গিয়ে সেই জায়গাগুলোতে আগে কাজ করতে হবে। আমরা যাচ্ছে ইনশাল্লাহ, এবং জনগণও আশাবাদী। আচ্ছা, তারেক রহমান সাহেবের প্রতি আস্থা আছে। বিরতির পরে এসে বাকি আলোচনা করবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম নয়া যে অর্থ বছর, সেই বিষয় নিয়ে। আমি একটু যেতে চাই বদিউর রহমান স্যার আপনার কাছে, যে নতুন অর্থ বছরে মূল্যস্ফীতিকে মানে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল বাজেটে 7.50 এরকম, কিন্তু এখন তো আমরা জানি যে 9.something, 48 বা 50 এমন মূল্যস্ফীতি। এর মধ্যে আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো বেতন ভাতা সব বাড়ছে, তো তাদের বেতন ভাতা বাড়ছে, কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী তারা তো রাতে ঘুম থেকে উঠে সকালে দেখবে যে তার বেতন কমে গেছে, কারণ তাকে অতিরিক্ত টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে, কারণ জিনিসপত্র দাম
মানে বেতন বাড়লে যে জিনিসপত্রের দাম বাড়বে এটা তো বোঝাই যায়। তো সেই জায়গাটায় বেসরকারি খাতের কি অবস্থা হবে স্যার, সব মিলিয়ে যদি একটু মন্তব্য। না, বেতন বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে এটা সবসময় ঠিক না, কারণ সরকার তো এবারে বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু ব্যবসা বান্ধব সেটা নিয়ন্ত্রণ করা তো স্যার কঠিন হবে এখন ব্যবসায়ীদের। শুনেন, ব্যবসায়ী তো তারা তো চাইবেই। ব্যবসায়ী সবসময় চায়, ব্যবসায়ীকে আপনি খুশি করতে পারা কঠিন, কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটা নির্ভর করে। রাজনীতি তো ব্যবসায়ীদের হাতে চলে গেছে, আপনার 60% বেশি 65% বেশি তো ব্যবসায়ীদের কাছে। তো এগুলো আপনি প্রশ্রয় দিতে দিতে রাজনীতি মাঠে ফোর খাওয়া কর্মীকে আপনি উঠান নাই, তাকে মনোনয়ন দেন না, কিন্তু টাকার জন্য এদিকে ব্যবসায়ীদেরকে দেন। তো সেদিক থেকে ব্যবসায়ী তো তার আইন প্রণয়নে, নীতি প্রণয়নে সেদিকেও সুবিধা নিবে, তার ব্যবসা বাড়ানোর জন্য এটা করতেই পারে। আর ব্যবসায়ীরা আমাদের এখানে, যে আমি সবসময় একটা কথা বলি যে ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দ্যার ইজ নো ইথিক্স। There is no ethics? না, ইথিক্স থাকবে না। যুদ্ধে ইথিক্স থাকলে আপনি জয়লাভ করতে পারবেন। Why? কারণ হইল, ব্যাখ্যা করি, যুদ্ধের মধ্যে একটা শত্রু আপনার গ্রামে লুকিয়েছে, তো একজন তো পরে মেসার করতে পারে, ওই একজনের জন্য যুদ্ধে জিতার জন্য গোটা গ্রাম জ্বালাই দেবে, মেরে ফেলবে সবাইকে, না হলে যুদ্ধে টিকা যায় না। একটু ফাঁস খুলে দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ওয়াজ লস্ট ফর 5 মিনিটস, মাত্র 5 মিনিট পরে এসে নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধে হেরে গেল। যুদ্ধের টেকনিক, অর্থাৎ সেখানে নীতি থাকলে হয় না, ইথিক্স দিয়ে হয় না, যখন যেভাবে সেভাবে চলতে হয়। কেমন লাভের মধ্যে তো বুঝিনি, আপনি ইথিক্স দিয়ে চলবেন, তাকে মারবেন না, আপনারটা আরেকজন নিয়ে যাইতেছে, সে তখন তাকে ডেটারেন্ট হিসেবে যা খুশি করবে, ইথিক্সে কাজ করবে না। আর বিজনেসের মধ্যে ওই যেটা বললাম, ইথিক্স কাজ করে না। আপনার স্টক আসছে কম দামে কেনা, এখন হঠাৎ করে আবার নতুন ইম্পোর্টের দাম বাড়ছে, ধরেন জ্বালানির বেলায় ওই স্টক যেসব কথা উঠলো, তখন কি বিজনেসম্যান আমার কমে কেনা ছিল, আগের কম লাভে আমি ছাড়বে না, সে বাইরে যত বেশি লাভ হয় সেটাতে যাবে। আর বিজনেসম্যানদের একটা ইয়ে থাকে সবসময়, তাদের টার্গেট লস বলে একটা কথা আছে। আপনি আসলে লাভ হয়েছে, তার টার্গেট ছিল 50 কোটি লাভ হবে, কিন্তু তার লাভ হয়েছে 25 কোটি, তখন কান্নাকাটি হয়ে গেল, চিৎকার করে। আমি নিজে দেখছি তো এইসব ডিল করতে যায়, বলে স্যার লস হয়েছে। কী লস হইল? ক্যালকুলেট করে দেখলাম আপনার তো 25 কোটি লাভ। কয় স্যার, কাজটা করার আগে তো হিসাব করছিলাম 50 কোটি লাভ হবে, এই যে টার্গেট করেছিল 50 কোটি, 25 কোটি কম, টার্গেট লস মানে লাভ হয়েছে কম, কিন্তু ওই কারণে সে কান্নাকাটি করে না, ওইটা সেটা করবেন না, কারণ টার্গেট হয়েছিল এত বেশি। আর পলিটিক্সের মধ্যে তো ইথিক্স নাই, কারণ পলিটিক্স হয়ে গেছে এখন, যে যখন যেভাবে পারে ম্যাকিয়াভেলি দিয়ে চলবে। আপনার যে কথাগুলো আসছে এখন, যে বাজেটে মূল্যস্ফীতি, সরকার তো ব্যাংকের মুদ্রানীতি সংকোচন নীতিতে গেছে যাতে মুদ্রাস্ফীতি না হয়। আর সরকারি চাকুরিদের যেটা বেতন বাড়ানো দিচ্ছে, এটা এই সরকার ইনহেরিট করেছে, ইউনুস কমিশন করেছে। কেমন সেই কমিশনের সাথে ইউনুসের সাথে এই সরকারের ধরম মরম আছে। ইউনুস সাহেব আগেও কিন্তু বিএনপি মনা ছিলেন, সে 10, 11, 12 দিকে আমার একটা লেখা লিখছিলাম যে এত কথা না বলে বিএনপিতে যোগ দিলেই তো পারেন। লন্ডনের ললিপপ দিয়ে যেভাবে নির্বাচনটা হয়েছে, এটা একটা আঁতাতে হয়েছে। অতএব এখন বাজাজ সরকার ইউনুসকে ডিজন করতে পারবে না, ডিজন না করার জন্য এগুলা কিছু জিনিস মেনে নিতে হচ্ছে। কেমন আর পে স্কেলটা যেহেতু ওই সময় করে ফেলছে, জনতুষ্টির জন্য, খুশির জন্য করছে, এটা স্টেগারিং উইতে করবে, স্টেগারিং উইতে। বলছেন প্রাইভেট সেক্টরে বাড়বে না, প্রাইভেট সেক্টরে বাড়বে না, সেটা প্রাইভেট সেক্টরের নিজস্ব, এটা বাড়লে সেটাও তারাও সেটা বিবেচনা করবে। আপনি তো প্রাইভেট সেক্টরের দায়িত্ব তো গভর্নমেন্ট নিচ্ছে না। কিছু জিনিস আছে, এটা উন্নয়নে যেটা একটা মূল্যবান কথা উনি বললেন, যে শুধু শহর কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক হইলে হবে না, প্রান্তিক এলাকাতেও যেতে হবে। সে এলাকা যাওয়ার জন্য হলে এখন কি শত্রুর উপজেলা সিস্টেমটা, যাকে শত্রু ভাবছে, ক্ষমতা নিয়েছে এরশাদ বিএনপিকে আউট করে, সেই উপজেলা সিস্টেমটা পুরো চালু করবে কিনা। কারণ রাজনৈতিক প্রতিহিংসা এত বেশি, আপনি শুনে তাজ্জব হবেন। উপজেলা সিস্টেমটা তো ভালো কাজ করতেছিল, সেখানে বিচার টিচার থেকে শুরু করে সবটা সেখানে চলে গেছিল দোরগোড়ায়, প্রান্তিকের প্রশ্ন আছে তাই বললাম। কিন্তু যেই খালেদা জিয়া পরে ক্ষমতায় আসলেন, উইদিন 5 মিনিটস, কেমন মোহাম্মদ আইয়ুবুর রহমান ক্যাবিনেট সেক্রেটারি 92-তে, আমি তখন বিজি প্রেসের ডেপুটি কন্ট্রোলার। আইয়ুবুর রহমান সাহেব ক্যাবিনেট সেক্রেটারি আমাকে টেলিফোন করলেন, বদিউর রহমান একটা রেজুলেশন করে দিতে কতক্ষণ লাগবে।
আমার স্যার আপনার যে অফিসার নিয়ে আসবে উনি বসে আমার রুমে চা খাবে, তখনই সাফাই দেবো। এই রেজুলেশনটা কি? প্রতিহিংসা। উপজেলা পদ্ধতি বাতিল করে দিল খালেদা জিয়া উইদিন 5 মিনিটস। কোনো একটা জিনিস নষ্ট করি না। তাহলে এই প্রতিহিংসার রাজনীতি চললে সেটা হবে না। হাইকোর্ট ঢাকার থেকে বাইরে হাইকোর্ট ডিভিশনগুলো ভেঙে নিয়েছে। সব প্রত্যেকের কিছু ভালো কাজ আছে, খালি ওয়াজ নিজেরটা করলে হবে না, আগের ভালোটা ধারাবাহিকতা আনতে হয়, বলতে হয়। তো সে হাইকোর্টটা আবার আপনি ঢাকায় নিয়ে আসছেন কেন? উকিল সাহেব যে চিল্লাইতে, আপনি ডিসেন্ট্রালাইজ করলে সেখানে করেন। কেমন? ঢাকা যদি ভাঙতে পারেন তাহলে ঢাকাতে চাপও কম পড়বে, বাইরে ছড়াই দেন, উন্নয়নের জন্য ভালো হবে। সরকার কিছু ভালো অ্যাটেম্প্ট চিন্তা করতেছে, এখন কতটুক নির্দলীয়ভাবে করবে সেটা এটাই তো সবচেয়ে বড় জিনিস হইল সরকার দলীয় হবে। আমি সবসময় বলে আসতেছি একই ওয়াজ, ভোটে আসছে দলীয় সরকার হবে, কিন্তু প্রতিষ্ঠান নির্দলীয় থাকবে, প্রতিষ্ঠান দলীয়করণ করা যাবে না। ইব্রাহিম ভাই এটা একটু বলেন যে সরকার তো দলীয় থাকবেই, প্রতিষ্ঠান নির্দলীয় হতে হবে। এছাড়াও স্যার বলেছেন যে রাজনীতিতে আসলে এখন ব্যবসায়ীদের কাছে চলে গেছে। আপনি তো রাজনীতি করছেন, একদম কেন্দ্রীয় কমিটির একজন নেতা আপনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সাথে আপনার সরকার কি মহরম মহরম সম্পর্ক কিনা? আমি কোনো যুক্তি দিচ্ছি না। আচ্ছা, উপজেলা খালেদা জিয়া ভেঙে দিয়েছে এই ব্যাপারে শুধু আমি একটু কথা বলতে চাচ্ছি যে তৎকালীন উপজেলাটা এমন একটা পর্যায়ে ছিল, জেলার যে আইন আদালতগুলা উপজেলা পর্যায়ে ছিল। আচ্ছা, তখন দেখা গেল যে কেউ যদি একটা মুরগি মারে, এই বাড়ির মুরগি ওই বাড়িতে যা খায়, কি বলে চাল খায়, গোলার ধান নষ্ট করে, এটা মেরে ফেলালে উপজেলায় যা মামলা হয়। এই স্বামী স্ত্রী ঝগড়া বাজলে ওই সকালবেলায় যে হয় স্বামী যায়, নইলে বউ যায় মামলা করে। কিছু ডিমেরিটস তো থাকবে, কিছু কারণে সমস্যা কিছু কারণে সেই সময় উপজেলাটাকে ভেঙে দিয়েছে। এইসব কারণে না, মুরগি স্বামী স্ত্রী ঝগড়া এগুলা না। এটা এরশাদ করেছে, যেহেতু এরশাদ বিএনপি থেকে ক্ষমা নিয়েছে, সাত্তার সাহেবকে আউট করেছে, অতএব উপজেলা সিস্টেম বাদ দিয়ে। তবে আমি একমত, উপজেলা পদ্ধতি এটা জনগণের কাছে এখন মানে বলা যেতে পারে যেটা এই পদ্ধতিটা এখন জনপ্রিয় হয়ে উঠছে। এবং আমি মনে করি উপজেলায় এখন যে ক্ষমতা দেওয়া আছে এটা খুবই অপ্রতুল। উপজেলা পরিষদকে আরো ক্ষমতা দেওয়া উচিত, যেটা সেটাই স্যার বলেন যে স্থানীয় সরকারকে যদি না আরো শক্তিশালী না করেন। এই যে ইউনিয়ন পরিষদ, আমি একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৭৫,০০০ টাকার উপরে বিচার করতে পারে না, একেবারে এমনভাবে। গ্রাম আদালত আছে, কিন্তু সেইটা এদেরকে আরো শক্তিশালী করা উচিত, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া উচিত, খালি মর্যাদা দিয়ে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটা মর্যাদা, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, কিন্তু এদেরকে পাওয়ার দেওয়া উচিত। যদি থাকে তাকে ধরে আনা বা তার রিকমেন্ডেশনে থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, এরকম কিছু থাকা দরকার। তা নাহলে কিন্তু আপনার মানে বিচারের যে রায়গুলো এগুলো কিন্তু এক্সিকিউট করা সম্ভব হয়। ওই ইউপি চেয়ারম্যান তো আবার ক্ষমতা পেলে তো সে আবার ক্ষমতাবান হয়ে একদম অন্যরকম হয়ে যেতে। এই জন্য একটা ক্রাইটেরিয়া করতে হবে যে কেউ যাতে এই নির্বাচনটা বলেন যে দলীয় সরকার দলীয় থাকুক, কিন্তু প্রতিষ্ঠান তো নির্দলীয়। যথার্থ বলেছে এবং আমি এটাকে শতভাগ সমর্থন করি। এই কারণে কিছু ক্রাইটেরিয়া করতে হবে ওই চেয়ারম্যান হবার জন্য, তার কি কি যোগ্যতা লাগবে। সবকিছু করা যাবে না, কিন্তু মোটামুটি যদি কিছু ক্রাইটেরিয়া ফিক্স আপ করা হয় তাহলে দেখা যাবে যে অন্তত 60% হইলেও মানুষের মধ্যে কিছুটা এই চলে আসবে। এরকম যোগ্য লোকেরা কখনোই প্রতিহিংসার সৃষ্টি করতে চায় না। তারা তার ব্যক্তিত্ব, তার সুনাম অর্জনের কথা চিন্তা করে তারা ন্যায়পরায়ণতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো যেটা আমি মানে বলতে চাচ্ছি যে আজকের এই সমাজ ব্যবস্থায় উপজেলা পরিষদ অবশ্যই দরকার, এবং আমরা মনে করি যেটা খুব তাড়াতাড়ি হয়তো বা এই নির্বাচনটা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা সংসদে বলেছেন সরকার এইগুলো দ্রুততম সময়ে হওয়া উচিত। তো দেশের যে আজকে রাজনৈতিক অবস্থা, এই অবস্থার মধ্যে জনগণের মধ্যে যে খুব মানে শান্তিতে আছে তাও কিন্তু না। তারাও রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়ে যাচ্ছে না। এটা তো মানে এই আপনার কি বলে যে বিশেষ করে এই আমার মনে হয় এই প্রথাটা যে চালু হইল এটা খুব দুঃখজনক। আমার বয়সে আমি যা দেখেছি, আগে দেখতাম একটু নাম ডাকওয়ালা ফ্যামিলির লোকজন, উকিল সাহেবেরা আর ওই অঞ্চলের জমিদার এই সকলেই এরা রাজনীতি করতো, টাকালারা তাদেরকে ডোনেশন দিত নির্বাচন আসলে। কিন্তু এই ডোনাররা যখন দেখলো যে আমি অমুকের জন্য আমার টাকা দেওয়া লাগে 20 লাখ, তা আমার টাকাই তো সে এমপি হয়ে খবরদারি করে, তা আমি আমার জন্য দরকার 20 কোটি টাকা খরচ করব। এই কারণে এই টাকাওয়ালারা তাদের যে প্রতিযোগিতা, এখন এই দুর্বৃত্তায়ন এখান থেকেই কিন্তু
বেশি আমার মনে হয় যে জন্ম নেই। আমি জানি অনেকেই হয়তো বা আমার কথাটাকে অন্যভাবে নিবে, কিন্তু এই যে দুর্বৃত্তায়নের যে একটা কাঠামোগত দিক, এটা যদি ভেঙে দেওয়া না যায়, এই মানে টাকাওয়ালাদেরকে যদি এইভাবে ক্রমাগতভাবে তারা যদি রাজনীতিকে কুক্ষিগত করবার সুযোগ পায়, সাহস পায়, তারাই যদি রাজনীতিকে কুক্ষিগত করে, তাহলে তারা তো এই ধরনের এই সমাজকে এভাবে তারা নাড়াচাড়া করবে এবং তাদের অঙ্গুলির ইশারাই চলবে। আর সেখান থেকে তো আজকে যে আপনার কি বলে যে চাঁদাবাজি, গুম, খুন, এইগুলা কোত্থেকে আসতেছে? জি, এইগুলো আসতেছে কোত্থেকে? সেটাই বিরতির পরে সে আরো আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম যে আমাদের আলোচনা নয় অর্থ বছর, সেইখান থেকে একটু যেতে চাই। বদিউর রহমান স্যার, আপনি একটু বলবেন যে খলিলুর রহমান যেটা বললেন যে আপনার রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা যখন রাজনীতিবিদ হয়ে যায় বা রাজনীতি যখন ব্যবসায়ীদের কাছে চলে যায়, তখন ক্ষমতার কারণে একটা দুর্বৃত্তায়ন তৈরি হয়, সেটা পরে সমাজে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই দুর্বৃত্তায়ন আসলে কিভাবে ঠেকাবো আমরা? আচ্ছা, এর আগে এই সরকারকে আমি দুই একটা বিষয় একটু ধন্যবাদ দিয়ে রাখি। প্রথম হইল, আমি আমার আত্মজীবনীতে লিখছিলাম যে এনবিআর-এর নিজস্ব কর্মকর্তার থেকে চেয়ারম্যান দেওয়া দরকার যোগ্য থাকলে। তো সরকার এবার বাইরের থেকে আনে নাই, সেখান থেকে দিয়েছে, গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। দুই নাম্বার হইল, বাজেটের বোঝ বন্ধ করার জন্য, বাজেট উত্তর যে বোঝ হয়, খাওয়া দাওয়া, আমি সব সময় খাওয়া দাওয়া সবসময় এটা ঠেকানোর চেষ্টা করছি। ইভেন 3 উদ্দিনের সময় আমি যখন এনবিআরে ছিলাম, আমি ফখরুদ্দিন সাহেবকে বলছিলাম যে এটা বেদরকারি, এতগুলো টাকা নষ্টের দরকার নেই, কিন্তু বলে যে রেওয়াজ চলে না। এইবার সেটা বন্ধ করছে, আমি খুশি হয়েছি, সরকারকে ধন্যবাদ। কেমন অভিন্ন প্রশ্নে সমস্ত বোর্ডে সারা দেশে একটা পরীক্ষা হচ্ছে, এটা প্রশংসার যোগ্য, কারণ যেন না হয়, এই ধন্যবাদগুলা দিয়ে রাখলাম। তবে আরেকটা ছোট্ট কারেকশন যদি সরকার করে, যেমন মন্ত্রী পরিষদ নাই কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ আছে। আচ্ছা, কেন? মন্ত্রী ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে তো কাউন্সিল অফ মিনিস্টার্স না, প্রেসিডেন্সিয়াল ফর্মে কাউন্সিল অফ মিনিস্টার্স ছিল। অতএব এটার নাম বদল দরকার, এটা মন্ত্রিসভা বিভাগ হওয়া দরকার। মন্ত্রী পরিষদ নাই, মন্ত্রিসভা আছে, তো মন্ত্রিসভা থাকলে মন্ত্রিসভা বিয়ে হবে, এটা সরকার বিবেচনা করতে পারে। ওনার যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বললেন, এটা আমি বহু আগ থেকে বলছিলাম যে ব্যবসায়ীরা, উনি যেটা বললেন, ওনার তো বেজ লেভেল থেকে আসছেন, ইউনিয়ন পরিষদ থেকে বললেন যে উনি উঠে আসছেন, যে ব্যবসায়ীরা ওই যেটা বললেন আগে কিছু সুবিধা নিত, ডোনেট করতো, পরে দেখলো সেই ডোনেশনটা দিয়ে উনি যেটা বললেন যে 20 কোটি টাকা নিজে খরচ করবে। এই দুর্বৃত্তায়নটা করেছে কে? এই দুর্বৃত্তায়নের দায়টা রাজনীতিকদের উপর যায়। এই রাজনৈতিক দুর্বৃত্তায়নটা রাজনীতিবিদরা, পার্টিগুলো শুরু করেছে। পার্টি কেন তার মাঠ পর্যায়ের কোর খাওয়া কর্মীকে তাকে সুযোগ না দিয়ে ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে মনোনয়ন বেচা কিনা গেল কেন? হোয়াই? এটা ফুসতে ফুসতে তো এই অবস্থায় আসছে। তো আপনি রাজনৈতিক দল করবেন, দলের লোককে দিবেন। ইভেন যে কিছু আমলা কামলা নেই, এটাও আমি পছন্দ করি না। আমলা তো আমলাগিরি করছে, আপনি পরে সে আমলাকে আবার মন্ত্রী বানাচ্ছেন কেন? তাহলে সারা জীবন যে লোকটা রাজনীতি করলো, সে তো আর, তাকে দিতে হবে। রাইট অর রং, আপনি রাজনৈতিক নেতৃত্ব থেকে রাজনৈতিক লোককে আনবেন, এমপি দিবেন, তাকে দেবেন। আমার আমলারা কি করে? আমলা তার সুযোগ পাইলে যাবে। আমরা মরে গেছে বিএনপির আমলের এক আমলা, প্রথম 32 নম্বরে গেছে না, 32 নম্বরে গিয়ে এখানে ঢুকতে বোধহয় একটু দেরি করছে, অপমানিত বোধ করছে, চলে গেল 6 মইনুল রোডে। তো আপনি লুফে নিলেন কেন? তাকে এমপি বানাচ্ছেন কেন? তাকে মন্ত্রী বানাচ্ছেন কেন? হ্যাঁ, এইবারও তো আপনি কিছু আমলাকে নিয়ে নিছেন, এবং তার মধ্যে চিহ্নিত করাপ্ট, মোরাল টার্পিচিউড, সেই জাতীয় আমলাকে আপনি আপনার একভাবে না একভাবে কাজে লাগাতে নিচ্ছেন কেন? অবদার্থ নিচ্ছেন কেন? রাইট অর রং, আপনি রাজনীতিক তাদেরকে ট্রেনিং দেন। জিয়াউর রহমান সাহেব রাজনীতিকদেরকে, নতুন যারা আসতো তাদেরকে সোমবারে, শুক্রবারে ক্যাবিনেট মিটিং হইতো, সোমবারে শুধু এই রাজনৈতিক নেতাদের, এমপিদেরকে, মন্ত্রীদেরকে ট্রেন আপ করার জন্য একটা কিছু ক্লাস চালু করছিলেন। আপনি সেটা করে সেগুলোকে নেবেন। তাহলে দুর্বৃত্তায়ন শুরু করেছে রাজনীতির নিজেরা, বেচা কেনা, মনোনয়ন দেয়া। আর ছোট্ট জিনিসগুলো নেন, যে সলিমুদ্দি কুলিমুদ্দি কীভাবে চলে আসে, তারপরে যে এই যে লক্ষ্মীপুরে পাপুল নাকি আসলো, তার বউ আসলো, কোত্থেকে আসলো, মাসুদ উদ্দিনকে মনোনয়ন কে দিল?
আর্মিতে ছিল, বারবার অস্ট্রেলিয়াতে মনোনয়ন দিয়েছেন, টার্ম বাড়াইছেন, চুক্তি দিয়েছেন। তো আপনি সেগুলা যদি স্ট্রিক্টলি দেখেন, রাজনীতি রাজনীতিকদের হাতে থাকবে। আপনি সেখানে তাদেরকে পুষবেন, গড়ে তুলবেন, ট্রেনিং দিবেন, তাদেরকে চুরিবন্ধ করার জন্য শাসনেও রাখবেন। কারণ এখন রাজনীতি করে ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে যায়, পরের দিন গাড়ি কিনে, হাউ কাম, তার বাপ কী করতো সেটা আমরা দেখছি না, তাহলে এটা কীভাবে হয়? তো সেখানে আপনি টাইট দেন আর নিজস্ব রাজনৈতিক ফান্ড করেন, যে ফান্ড থেকে আপনি কর্মীকে সহায়তা করেন, যেমন জামাত করে। জামাতের একটা সুনাম আছে, জামাতের কর্মী জেলে গেলে, আপনার বাজারদের কর্মী, আলীর কর্মী জেলে গেলে এরা খোঁজ নেই কি নামে যায় না, বাজারদের কর্মী জেলে গেলে তখন ওখানে তার পরিবার পর্যন্ত তারা দেখে। আমি ব্যক্তিগতভাবে একজন জানাশোনা জিজ্ঞেস করলাম যে মাগো তোমার ছেলেটা তো জেলে জামাতের কর্মী, বেশ আগের ঘটনা, 4-5 বছর আগের, তো তোমরা চলতেছো কেমনে? বলে যে চাচা আল্লাহর কাছে দোয়া করি সবসময় আমার ছেলেটা আরও 1 বছর জেলে থাকুক, কারণ ও জেলে থাকাতে আমরা আরও ভালো আছি। পার্টির থেকে কর্মী জেলে গেছে, তার পরিবারকে পর্যন্ত দেখতেছে, তাকে দেখতেছে। তো আপনি সেটা করবেন, আপনি কর্মী পুষবেন, কর্মীর রোদে পুড়বে, মার খাবে, তাকে পরে দেখবেন না, জেলে গেলে দেখবেন না, এটা হয় না। আমাকে একবার বাংলা কলেজের এক আওয়ামী লীগের নেতা, আমি যখন মিরপুর প্রথম গেলাম, টেলিফোন করছে, বলে যে কিছু টাকা দেওয়া লাগবে। আমি হঠাৎ করে আমার কাছে টাকা চাইতেছেন কেন? বলে যে আমাদের কিছু লেভেলে জেলে আছে, তাদেরকে সহায়তা দিতে হবে। তো ছেলেপেলে জেলে থাকলে আপনার পার্টির থেকে দেবে। আমি সাপোসার চাকরি রিটায়ার করে আসছি, আচ্ছা আপনাদের কোনো ট্রেন পরিষ্কার করা লাগলে ডাকেন, করে দেবো, কিন্তু আমি টাকা দিতে পারবো না। তাহলে পার্টি ফান্ড থেকে পার্টির লোককে পুষতে হবে, তাকে মনোনয়ন দিতে হবে, কাজে তুলতে হবে, তাহলে দেখবেন আপনি কাজ হবে। আচ্ছা, খলিল ভাই, আপনি যেটা বললেন যে পার্টি থেকেই পার্টির লোককে মনোনয়ন দিতে হবে, বা রাজনীতি যারা করে তারাই রাজনীতি করুক, মানে স্যার যেটা বলতে চাচ্ছিলেন, এটাই তো হওয়া উচিত। 2 মিনিট আপনার বলতে। না, এটাই তো হওয়া উচিত। আপনি দেখেন ব্যবসায়ীদের মধ্যে তারা কি করছে, তা ব্যবসায়ীরা রাজনীতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। আপনি এই যে আমাদের বসুন্ধরা গ্রুপের যে মালিক কি সাইম সোবান, তার ছেলে কি আনবির সাইম, তারা এমনভাবে গত 17 বছর তাদের প্রভাব প্রতিপত্তি, আমরা শুনেছি যে তৎকালীন পিএম নাকি মাঝে মধ্যেই ওই আনবিরের সাথে নিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করতো। আর সেই আনবির কী করলো, ঘরে বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অন্তঃসত্ত্বা করে তারপরে তাকে হত্যা করলো। কোনো বিচার হয়েছে? আপনি সালমান এফ রহমান, তার একজন পরিচিত ব্যবসায়ী বন্ধুর বই নিয়ে গেছে গা। এই যে এই রাজনীতির ইয়েটা, দুর্বৃত্তায়নটা যে আমরা বলতেছি, যদি একজন ভালো আছে, 2-1 ব্যবসায়ী যে একবারে খারাপ, তারাও আছে ভালো, কিন্তু তারা তো হাতে গোনা খুবই সংখ্যায় কম। সুতরাং আমাদের ওইদিকে যাওয়ার দরকারটা কি? আপনার বিজিএমির চেয়ারম্যান, সে হয়ে গেল কি উত্তরের মেয়র, সে ভালো মানুষ, আমি তার কথাবার্তা খুব পছন্দ করছি, আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমার কথা হলো যে শূন্যতা যদি থাকে তখন আপনি তাদেরকে টানেন। তো আপনি দিলেন না, আবার বাংলাদেশ ব্যাংক গভর্নর দিলেন না আপনাদের দলীয় ব্যবসায়ীকে। না, এটা বললে আমার খারাপ লাগবে না? না, এটা বললে খারাপ লাগবে না, এই জন্য যে খারাপ লাগবে না, এই জন্য আপনি ভোট ছাড়া সবগুলা মেয়রের পদ দখল করে ফেললেন, উপজেলা পরিষদ এগুলাতে সব নিজেদের লোক দিয়ে দিলেন না এখন ভোটের আগে। না, এগুলো কিন্তু আপনার একটা দেশের রেওয়াজ, যে এটাও কিন্তু সাংবিধানিক। আপনার এই যে এইগুলো কিন্তু দিতে পারে, আপনি এটা অতীত থেকেই দেখেন। এই যে যেমন এই 91-এ যখন গভর্নমেন্ট আসে, তার আগে এরশাদ সাহেব যখন আবুল হাসান দিল, বিএনপি কিন্তু গণতন্ত্রে ফিরে আসছে। এগুলো কিন্তু অটোভাবেই, স্বয়ংক্রিয়ভাবেই সিটি কর্পোরেশন নির্বাচন দল মনোনয়ন দিত, নির্বাচন তো দিতে হবে। বিএনপি সর্বপ্রথম এটাকে নির্বাচনে নিয়ে আসছে। এটা কিন্তু অস্বীকার করা। এখন যারা ভাই প্রশাসক আছেন, তাদের এখন তো নির্বাচন দিতে হবে সিটি কর্পোরেশনগুলোতে, স্থানীয়। অবশ্যই শূন্যতার জন্য কেবল শুধুমাত্র একটা অন্তর্বর্তীকালীন সময়, যেটা এই যেহেতু এখন তারা নেয়, বেশিরভাগ পালাইছে, এই কারণে এটাকে চালিয়ে যাওয়া হচ্ছে। এটাকে অন্যভাবে মানে বিশ্লেষণ করবার কোনো কারণ আমি মনে করি যে নেই। কারণ নির্বাচন এটা তো আর যুগ যুগ ধরে তারা থাকবে না, এটা খুব অল্প সময়ের জন্য। নির্বাচন আসলেই নির্বাচন করবে, নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আসবে। বিএনপি সবসময় নির্বাচনের দিকে, গণতন্ত্রকে মানে জনগণের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে, এবং বিএনপি কিন্তু জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। আজকে এই নির্বাচন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে যায় আমাদের দেশনেত্রী আল্লাহ হায়াত তিনি নির্ধারণ করেন, কিন্তু এইভাবে মৃত্যুটা হতো না।
তাকে যেইভাবে কষ্ট দেওয়া হয়েছে, জেলখানায় আবদ্ধ রেখে তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয় না। একজন দেশের নাগরিক, সে সুচিকিৎসা নেবে, কোন ডাক্তার দেখাবে, কোন হাসপাতাল চিকিৎসা করবে, এটা কিন্তু তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেই অধিকার থেকেও কিন্তু তাকে বঞ্চিত করা হয়েছে। আজকে ব্যবসায়ীরা কোন পর্যায়ে গেছে দেখেন। এই যে বসুন্ধরার বিষয়টা, মানে সরকারের ভিতরে মনে হয় আরেকটা সরকার, ওইখানে কিন্তু কোনো মানুষ, তাদের কার্যক্রম চলে না, ওখানে ওরা যেটা বলে সেটাই। এইটাকে আমি মনে করি আজকের এখান থেকে আমি বলতে চাচ্ছি এখন টিভির মাধ্যমে যে দ্রুততম সময়ে তাদেরকে সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা উচিত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খলিলুর রহমান এবং ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান স্যার, আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।